বিশ্ব বাংলা ম্যাপটা যদি দেখা যায় সেখানে ভারতবর্ষ নেই, বিশ্বের ম্যাপ রয়েছে, মাঝখানে বাংলা। মানে বাংলাটা কি ভারতবর্ষের বাইরে? পশ্চিম বাংলা কি ভারতবর্ষ ছাড়া এক্সিস্ট করতে পারে? নাকি একদা সেই হুসেন শহীদ সোহরাওয়ার্দী, কিরণ শঙ্কর রায় এবং কিছুক্ষণের জন্য বয়স হয়ে গেছিল না শরৎচন্দ্র বসু, তারা ভেবেছিল ইউনাইটেড সভারেন বেঙ্গল, মানে এমন একটা বাংলা হবে যেটা ইউনাইটেড থাকবে, ভাগ হবে না, আবার সভারেন থাকবে। সেই রকম বাংলার তারা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হবে, এরকম একটা ওরা ভেবেছিল। কিন্তু তোমরা দেখো যে তিনটে নাম, কিরণ শঙ্কর রায়, মানে সোহরাওয়ার্দীকে ছেড়ে দিলাম, দত্তব্যের মধ্যে আনি না, কিন্তু কিরণ শঙ্কর রায়, শরৎচন্দ্র বসু একেবারে বাঘা, মানে পলিটিশিয়ানস, স্ট্র্যাটেজিস্ট ছিল তারা একসময়। তারা কি করে ভাবলো যে একদিকে মানে পুরো পাকিস্তান, ইস্ট বেঙ্গল, পরবর্তীকালে ইস্ট পাকিস্তান, একদিকে পাকিস্তান, ভারতবর্ষ কিছু খণ্ড একদিকে, মাঝখানে একটা ইউনাইটেড সভারেন বেঙ্গল, এবং সেই বেঙ্গলে ক্ষমতায় কে? সেই বেঙ্গলে ক্ষমতা কার দখল থাকবে? অবিভক্ত বাংলায় মেজরিটি ছিল, আজকে যারা পশ্চিম বাংলায় সো কল্ড মাইনরিটি, তাদের মেজরিটি ছিল, এবং তাদেরই দল মুসলিম লীগ, তারা শাসক দল ছিল। তো ওই বিশ্ব বাংলার লোগোটা দেখলে মাঝখানে একটা পশ্চিম বাংলা এবং সারা পৃথিবী। তো বিশ্ব বাংলাটা কি এবং সেটার ফিলোসফি বলে কিছু আছে, নাকি ইট ইজ অনলি এ কর্পোরেট কনসেপ্ট, বাঙালির মাথায় চাটি মেরে কিছু টাকা রোজগার করার জন্য? যাই হোক, তো ওখানে রবীন্দ্রনাথ গুরুদেব বিশ্বভারতী করলেন। বিশ্বভারতী হ্যাড এ ক্লিয়ার কাট আইডিয়াল, ইট হ্যাড এন অবজেক্টিভ, ইট হ্যাড এ ডিপার ফিলোসফি। আমি এই কথাগুলো আজকে কেন বলছি? 24 তারিখে তোমাদের সবাইকে আগ্রহ করবো, 24 তারিখে তোমরা প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বিশ্বভারতীর স্থাপনার 100 বছর বর্ষপূর্তিতে ওনার যে অভিভাষণ হবে সেটা তোমরা শুনো। যে বিশ্বভারতীকে আমরা বর্তমানে কন্টেক্সচুয়ালাইজ করলাম না, মানে ইন দ্য প্রেজেন্ট তাকে কন্টেক্সচুয়ালাইজ করার দরকার, যেটা বারবার প্রধানমন্ত্রী বলছেন, যে আজকের যুগে যখন ভারত আবার একটি গ্লোবাল পাওয়ার হিসেবে ইমার্জ করার অ্যাসপিরেশন সুদৃঢ় করে এগিয়ে যাচ্ছে, সেখানে পশ্চিম বাংলার এক কোনায় আজ থেকে 100 বছর আগে এইরকম একটি ফিলোসফির দ্বারা চালিত হয়ে গুরুদেব এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান শুরু করেছিলেন, যে শিক্ষা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল যে ভারতের আধ্যাত্মিক, সাংস্কৃতিক যে প্রতিভা, সামাজিক প্রতিভা, সব মিলিয়ে ভারত যখন একদিকে রাজনৈতিক শৃঙ্খলা ভেঙে নতুন ভারত হিসেবে ইমার্জ করছে, তার সাথে সাথে তার যেন সেই আধ্যাত্মিক সাংস্কৃতিক চেতনাটাও জাগে আবার, এবং ভারত আবার ওই জগৎ সভায় একটি শ্রেষ্ঠ স্থান আসন লাভ করে। এটা বিশ্বভারতীর খুব নাটশেলে সেটা ফিলোসফি, এবং সেই ফিলোসফির কন্টেক্সচুয়ালাইজেশন কেন হওয়া দরকার, এটা কেন্দ্রীয় গৃহমন্ত্রী এসেছিলেন সেদিনকে বললেন, সুন্দরভাবে বললেন, খুব কম শব্দে সুন্দরভাবে বললেন। এবং প্রধানমন্ত্রী 2018-তে যখন কনভোকেশন অ্যাড্রেস দিয়েছিলেন এখানে এসে, তখনও বলেছিলেন, এবং 24 তারিখে আশা করি মানে সেই কথাই উনি আরো, কেন 2018 থেকে আজকে 2020, পৃথিবী সত্যি অনেক বদলে গেছে, অনেক কিছু ঘটে গেছে, এখনো ঘটছে, আবার নতুন একটি স্ট্রেন এসেছে ইউকে, কোভিড। অবশ্য পশ্চিম বাংলায় যে টিকাটা বেরোবে সেই স্ট্রেনটাকে কাউন্টার করতে পারবে পশ্চিম বাংলার টিকা যেটা বেরোবে। যাই হোক, তো না ওই যে ইনজেকশন দেবে বলছে, তো ইনজেকশন তৈরি করে, যাই হোক, তো কথাটা হলো যে এবার বিশ্ব বাংলা, সেখানে এই কাছে ওখানে শিবপুরে একটা সেই শিল্পাঞ্চলের জমি অধিগ্রহণ করে পড়ে রইল, কিন্তু সেই শিল্পাঞ্চল তৈরি হলো না। তারপরে গত 9 বছরে কোনো নতুন প্ল্যানিং হলো না, কোনো নতুন ফ্রেমওয়ার্ক ডেভেলপ করা হলো না যে হ্যাঁ এখানে একটি জমি রয়েছে।
এই জায়গাটাকে আমরা যদি একটি নোডাল শিল্পাঞ্চল তৈরি করে দিই, দুর্গাপুর, বর্ধমান এবং বোলপুর মিলে একটি মেগা ইকোনমিক ইন্ডাস্ট্রিয়াল জোন হতে পারে, হিউজ এমপ্লয়মেন্ট জেনারেশন হতে পারে, এবং তার সাথে সাথে বিশ্বভারতীকে যদি এই স্টেট গভর্নমেন্ট যদি বিশ্বভারতী যে উদ্দেশ্যটাকে মাথায় রেখে কেন্দ্র সরকারের সাথে কোঅপারেট করে তাকে আরো পুনরুজ্জীবিত করে তাকে নতুন দিশা দিয়ে যদি করতে পারে, সব মিলিয়ে যদি একসাথে করতে পারে, তার মানে তাহলে একদিকে আমাদের একটি কালচারাল এডুকেশনাল পাওয়ার হাউস থাকবে, যে পাওয়ার হাউস এই বাংলারই ইমর্টাল মানে যিনি আইকন তৈরি করেছিলেন, এবং অন্যদিকে এইখানকার যে সমস্যা সেগুলোকে অ্যাড্রেস করার জন্য একটি হাব, ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক হাব তৈরি হতে পারে। তো ইউ হ্যাভ দি এডুকেশনাল, ইউ হ্যাভ দি কালচারাল ফিলোসফিক্যাল হাব, ইউ হ্যাভ অ্যান ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইকোনমিক হাব। এটা আমি বলছি যে একটি ফ্রেমওয়ার্ক হতে পারত। বিমলদা বললেন, গৌতমদা বললেন যে প্রত্যেকটা জেলার তার একটি বিশেষত্ব আছে, তবে সেই বিষয় পরে আসছে। কিন্তু আমি কথাটা কেন বলছি, মানসিকতা দিয়ে শুরু করেছিলাম যে এগুলো মনে হলো না, কিন্তু একটি বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়, সে কি পড়াবে বিশ্ববিদ্যালয়? এতগুলো বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে, সুপার স্পেশালিটি ও নীল সাদা বিশ্ববিদ্যালয়, নীল সাদা হলো। সুপার স্পেশালিটিতে ইনস্ট্রুমেন্ট নেই, ডাক্তার নেই, বিশ্ববিদ্যালয়তে টিচার নেই, লাইব্রেরি নেই, কিন্তু বিল্ডিং তৈরি হয়ে যাচ্ছে। কেন? বিল্ডিং তৈরি হলে ওই যে পরিকাঠামো, বিল্ডিং তৈরি হলে আমরা জানি কিছু লোকে করে খায়, তো সেই কিছু লোকে যাতে করে খেতে পারে ফর আ শর্ট টাইম, বিশ্ব বাংলা ইউনিভার্সিটি কাঠামোটা তৈরি হয়। এবং 100 বছর আগে রবীন্দ্রনাথ বিশ্বভারতী করেছিলেন, আজ থেকে 100 বছর পর কেউ আশা করছে লোকে তাকে মনে রাখবে বিশ্ব বাংলা ইউনিভার্সিটি। এইটুকুই। It is a narcissistic self approach, এর বেশি আর কিছু না। সেই জন্য মানসিকতা একটা অদ্ভুত মানসিকতা। এই মানসিকতা এমন আত্মকেন্দ্রিক মানসিকতা। গুরুদেব তার স্বদেশী সমাজে লিখছেন যে এই জাতির উত্থান করতে গেলে, এই দেশের উত্থান করতে গেলে আমাদের যদি আত্মনির্ভর করতে হয় এই দেশকে, গুরুদেব তার স্বদেশী সমাজে লিখছেন আত্মশক্তির কথা। আত্মশক্তি ছাড়া আত্মনির্ভর হওয়া যাবে না। অন্তত আত্মনির্ভর হওয়ার যে অ্যাসপিরেশন, যে আস্পৃহা, সেটা আমরা জাগাতে পারবো না। সেই জন্য উনি বলছেন আত্মশক্তি। এবং আজকে আমরা দেখছি আত্মকেন্দ্রিক। সেজন্য প্রথম কথা হলো মানসিকতা। সেই মানসিকতা আত্মকেন্দ্রিক হবে না সেই মানসিকতা এমন প্রকল্প, এমন প্রজেক্ট, এমন উদ্যোগের কথা ভাববে যেগুলো দেশের আত্মশক্তির জাগরণ করাবে। আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে প্রকল্প, যে প্রচেষ্টা করছেন, যা করে এসছেন গত 6 বছর ধরে, গত 6 বছর ধরে একটি তার ব্যাপ্তি অনেক বেড়ে মানে সারা জাতীয় স্তরে হয়েছে। তার আগে 14 বছর গুজরাটে ছিল, সেখানেও উনি তাই করেছেন। প্রত্যেকবার উনি 130 কোটি ভারতবাসীর কথা বলছেন এবং এমন ভাবে প্রকল্প শুরু করা, মানুষকে সেখানে ইনভলভ করা। কেন? উনি জনশক্তির কথা বলছেন, তাদেরকে এমন ভাবে ইনভলভ করা যাতে সমগ্র জাতির মধ্যে, দেশের মধ্যে আত্মশক্তির একটি প্রকাশ পায়। এবং এই কোভিডের সময়, প্যান্ডেমিকের সময় যে যা পেরেছে ওনাকে বলেছে, যে যেভাবে পেরেছে তাকে ভেঙিয়েছে। বিশেষ করে এই রাজ্য থেকে একজন একেবারে পরম ভেঙানি, যিনি সব বিষয় একেবারে ভেঙাতে মানে একটি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের সাথে মিটিং করছে, সেখানেও আবার সারা বিশ্বকে আপনি বলতে পারেন যে পশ্চিম বাংলায় এমন কোভিড ট্রিটমেন্টের ম্যানেজমেন্টের পরিকাঠামো তৈরি হয়েছে, এটা একটা মডেল। মানে বিশ্বের নিচে ভাবা যাচ্ছে না, কিন্তু সেই বিশ্বের নিচে ভাবা যাচ্ছে না, কিন্তু মানটা একেবারে আন্ডারগ্রাউন্ড রেখেছে। তো সেই জন্য উই আর, আই থিঙ্ক, ইন ওয়েস্ট বেঙ্গল
পশ্চিম বাংলার সামনে there is an existential crisis. এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসটা কি? যে আজকে যারা শাসকতন্ত্রে রয়েছে তারা বিশ্বাসই করে না যে তাদের কাছে কোনো ভিশন নেই। তারা এটা বিশ্বাসই করে না যে তারা 9 বছর 35 বছরের কথা তো আমি ছেড়েই দিচ্ছি, বিশ্ব বিপ্লবের গ্যাস খাইয়ে যা করেছে দ্যাটস আ লং স্টোরি, আই মিন উই নো দ্যাট সাফিশিয়েন্টলি। কিন্তু 9 বছর কেন আমি 9 বছরের কথা বলছি? কেন 9 বছর আগে একটি বিশাল হোপ it had generated, that intense urge for change had also generated an intense aspiration. এবং সেই 9 বছরে আমরা দেখলাম যে there is no determination, there is no, first of all there is no belief that if you want to bring about transformation at the grassroots in terms of governance, in terms of accountability, in terms of delivery, in terms of vision, in terms of these three, you have to have a vision. You have to believe that you need a vision for the state, for the people. এবং একটা ভিশন যেটা শর্ট টার্ম এবং যেটা লং টার্ম, কমপ্লিটলি ল্যাকিং। খালি স্লোগান আর ক্ল্যাপট্র্যাপের দ্বারা কিন্তু আসল ট্রান্সফরমেশন আনা যায় না। আমি পরিবর্তন কথাটা ব্যবহার করতে চাইছি না, আমি রূপান্তর কথাটা ব্যবহার করতে চাইছি, which is much more deeper. এবং পরিবর্তন হবে, রূপান্তর হবে, পরিকাঠামো, কর্মসংস্থান, ম্যাটেরিয়াল হবে, রূপান্তর হবে সামাজিক এবং মানসিক। এই যে ফান্ডামেন্টাল বিলিফ, এই যে ফান্ডামেন্টাল নেসেসিটিটা, এটাই আমরা গত 9 বছরে দেখলাম। সেই জন্যে যখন আমরা সোনার বাংলার কথা বলছি, সোনার বাংলার কথা তো গুরুদেবেরই কথা। আমরা যখন সোনার বাংলার কথা বলছি, আমরা বলছি যে এই সব সমস্যাগুলো যেগুলো ছিল না, যে কমপ্লিট ল্যাক অফ শর্ট অ্যান্ড লং টার্ম ভিশন, আর ডিটারমিনেশন যে আমাকে প্রত্যেকটা সেক্টরে চেঞ্জ আনতে হবে। তারপর ওই যে ফান্ডামেন্টাল বিলিফ যে এই রাজ্যের প্রত্যেকটা জেলা, এই রাজ্যের প্রত্যেকটা রিজন, তার মধ্যে বিপুল সম্ভাবনা আছে। এবং এই পশ্চিম বাংলায় কিন্তু ভোকাল ফর লোকাল will not be a slogan only, যদি সত্যি আমরা উঠে পড়ে লাগে। যেমন উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ তো করেছেন ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট, এটা প্রধানমন্ত্রীর মাথা থেকে বেরিয়েছিল, এবং যোগীজি ওটাকে ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট একটা মুভমেন্ট হিসেবে লঞ্চ করবে। পশ্চিম বাংলায় তাই হতে পারে। গৌতম দা এত মনীষীদের নাম করলেন কেবলমাত্র এই জেলা। এইরকম বিশাল একটি লিস্ট রয়েছে ফর কৃষ্ণনগর, আমরা গতকাল কৃষ্ণনগরে ছিলাম। এরকম একটি লিস্ট রয়েছে, প্রত্যেকটা জেলায় এরকম লিস্ট আছে মনীষীদের, তাদের কন্ট্রিবিউশন। তারপর সেই জেলার ইউনিকনেস ইন টার্মস অফ ম্যাটেরিয়াল রিসোর্সেস, ইন টার্মস অফ কালচারাল রিসোর্স, কালচারাল হেরিটেজ, সেগুলো রয়েছে। এবং প্রত্যেকটা জেলার ইউনিকনেস এটাও রয়েছে ইন টার্মস অফ কানেক্টিভিটি। তাকে যদি কানেক্টিভিটি, সেইখানে যদি একটি পার্টিকুলার জেলায় স্টাডি করে, এই নদীটা এখান দিয়ে যাচ্ছে, এটাকে ড্রেজিং করে এখনো এটা যদি ওয়াটারওয়ে ট্রান্সপোর্ট শুরু করা যায়, মানে এই যে ফিজিবিলিটি স্টাডি, এটা কি হয়েছে? হয়নি। এমন একটি এলিমেন্টারি জিনিস বিমল দাস গঙ্গাসাগরের কথা বললেন, ডিজাস্টার রিলিফ প্ল্যান। ডিজাস্টার রিলিফ প্ল্যান ইজ নট এক্সিস্টেন্ট ইন দিস স্টেট। মানে যখনই ঝড় আসে, যখনই আমফান আসে, তখনই সবাইকে বলে দেওয়া হয় কি করতে পারবো, এইটুকু করেছি তো, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেব, এই হলো। মানে সারাক্ষণ বলা হচ্ছে কষ্ট করে থাকো, মোটা কাপড় পরো। ভাই আমরা তো স্বাধীন হয়ে গেছি, স্বাধীনতার যুগের আগে যদি বলতে মায়ের দেওয়া মোটা কাপড় বুঝতাম। But we are an independent country. Why should we be a country? Why should we be a state of deprivation? Why should we be a state which is eking out a living? Why don't we have the conception of being a state which is plenty, which has plenty? এই যে কনসেপ্টটা, আর কত দেব বলো? এটা স্বাধীন ভারতবর্ষে
বা পশ্চিম বাংলার রাজ্যের ক্ষেত্রে যার এত রিসোর্সেস, এত পসিবিলিটিস প্রযোজ্য হতে পারে না। পশ্চিম বাংলা তার মানুষ, পশ্চিম বাংলাবাসীর জন্য যথেষ্ট করে it should finally reach a stage where it can even contribute to other states. সেজন্য সোনার বাংলার কথা আমরা যখন বলছি, কেন এখানে প্রাইমারিলি একটি খুব ইয়াং অডিয়েন্স আছে, আর তোমরা সবাই ইউনিভার্সিটি স্টুডেন্টস রিসার্চ করছো, ইউ হ্যাভ আ লং ওয়ে অ্যাহেড অফ ইউ। তোমরা ভাবো এই কথাটা ভাবো যে স্বাধীনতার ৭৫তম বর্ষ হবে ২০২২, পশ্চিম বাংলা গঠনের ৭৫তম বছর হবে ২০২২, এবং স্বাধীনতার যখন ১০০ বছর হবে ২০৪৭, তখন পশ্চিম বাংলা গঠনের ১০০ বছর হবে ২০৪৭। How is it that we want this state to be in its 75th year and in its 100th year? আমাদের ভাবতে হবে, নাকি আমরা we will only live from year to year, from month to month, এবং সারাক্ষণ এমন একটি শ্লীল উগ্র রাজনীতিক মনোভাব এখানে হবে যে এই পশ্চিম বাংলা রাজ্য has been discriminated, it has been marginalized, it has been oppressed by the central government. এইরকম একটি লুপে, এই যে ন্যারেটিভটা লুপে ঘুরছে, এই লুপ থেকে তো বেরোতে চায় না বলেই লুপে দিয়ে দিয়েছে, যাতে ঘুরতে থাকুক এবং পশ্চিম বাংলার মানুষকে বলতে থাকুক কি করব বলো, বঞ্চনা চলছে, বঞ্চনা চলছে, বলতে থাকুক। কেন এটাও আমরা দেখছি যে ইদানিং আবার মানুষ যখন কিছু চাইছে তাদেরকে বলা হচ্ছে বেশি পাকামো হচ্ছে, বলা হচ্ছে। মানে এও কি আমরা ভাবতে পারি যে একটি ইলেক্টেড গভর্নমেন্ট, তার রিপ্রেজেন্টেটিভ, তার প্রাইম প্রিন্সিপাল রিপ্রেজেন্টেটিভ একজন রাজ্যের মানুষকে বলছে অনেক দিয়েছি আর কত দেব? তো এই রাজ্যেও একটি অদ্ভুত মাইন্ডসেট দেখা যাচ্ছে। এক হলো ল্যাক অফ ভিশন, এক হলো দ্যাট ইভেন দ্যাট বিলিভ দ্যাট ইউ নিড আ ভিশন টু বি ইমপ্লিমেন্টেড, ২, ৩ হলো যে অনেক করেছি আর কত করব। এবং এই যে সেন্সটা একটা খুব অদ্ভুত সেন্স যে আমি দয়া করছি মানুষের, এটা দয়ার রাজনীতি হতে পারে না। ইট ইজ দি পলিটিক্স অফ পারফরমেন্স, ইট ইজ দ্য পলিটিক্স অফ ডেলিভারি, এবং মানুষ সেটাই চায়। মানুষ রেসপন্সিবিলিটি দিয়েছে বিকজ অফ দ্যাট। সেজন্য সোনার বাংলা, ইউ হ্যাভ টু থিঙ্ক ইট হ্যাজ টু বি আ two-part kind of a two-layered dimension. একটা লেয়ার হবে কালচারাল, যেটাকে আমরা দ্য সোল অফ ওয়েস্ট বেঙ্গল যদি বলা যেতে পারে। এইসব কথা তো আজকাল বলাই হয় না। What defined Bengal? What defined Bengaliness? বললেন তুমি কথা, এই যে বহিরাগত, all this is shallow tactics, এগুলো হচ্ছে গিমিক, এগুলো মানুষ নিচ্ছে না। আসলে what did Bengal stand for in India and globally? আমাদের বাংলা থেকে কিন্তু সবচেয়ে মনীষীরা, তাদের একটি বিশ্ব পার্সপেক্টিভও ছিল, they had a world perspective। আর পশ্চিম বাংলা সেই তার অবস্থান কোথায় ভারতবর্ষে এবং পৃথিবীতে, সেটা আমাদের ভাবতে হবে। এবং অন্যদিকে একদম প্লেন ম্যাটেরিয়াল গ্রোথ, প্রসপেরিটি এন্ড ডেভেলপমেন্ট, কাজ, ইনভেস্টমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার, এমপ্লয়মেন্ট এবং ডেলিভারি, টাইম বাউন্ড। এই দুটো মানে একটা, one cannot be without the other. If you only have material prosperity and you have no cultural recovery, যাকে সাংস্কৃতিক মানে কালচারাল রিকভারি যাকে বলে, যে ভাই পশ্চিম বাংলা, বাংলা কি ছিল, বাঙালি কি ছিল, what did Bengal stand for, যেটা বারবার প্রধানমন্ত্রী বলছেন যে আমি এরকম একটি পশ্চিম বাংলা চাই যে আমার ভারতবর্ষ বলবে what Bengal thinks to India thinks tomorrow. So material development without cultural recovery is a hollow thing. এবং শুধু যদি আমরা সাংস্কৃতিক রিকভারির কথা বলি, সাংস্কৃতিক জাগরণের কথা বলি, শুধু যদি তাই বলি, ইট ইজ अगेन ওয়ান সাইডেড।
এবং দুটোর সংমিশ্রণ করতেই হবে। এবং সেইখানে আমরা বিভিন্ন দিক, মানে কালকে আমরা নবদ্বীপে ছিলাম, নবদ্বীপ, the entire নবদ্বীপ zone can be converted into a religious cultural circuit, internationally attractive, এই কথা আমি বলেছি কালকে। এরকম প্রত্যেকটা জেলা কিন্তু can be converted and attract world attention, can attract world attention। এই বিষ্ণুপুর গেছিলাম আমরা কিছুদিন আগে একটি সময়, একই কথা ওখানে, মানে বিষ্ণুপুর বাঁকুড়ার মাঝে আসতে গিয়ে এমন একটি স্থান আছে যেখানে গোবিন্দ প্রসাদ সিংহ স্বাধীনতা সংগ্রামী ছিলেন, গান্ধীবাদী ছিলেন, গঙ্গাজল ঘাটিতে তার আশ্রম, গান্ধীজির চিতাভস্য রয়েছে একটা জায়গায়, আমরা জানি না, ইট ইজ জাস্ট দেয়ার। সেটা একটা, কত এরকম, মানে ফুলিয়াতে কৃত্তিবাসের ভিটে, সেটাকে কেন্দ্র করে গঙ্গাসাগরে যে আমরা গেলাম, সেখানে সোমনাথে ফেরির জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা ওইখানে ঘুমোচ্ছে, সব ওখানে ঘুমোচ্ছে, ওখানে সব শুয়ে আছে সারা রাত ঠান্ডায়, সেই গঙ্গাসাগরের ঠান্ডায়। ওই 8 ঘন্টা পর আবার আসবে নৌকো, তারপর যাবে। কিন্তু ওখানে যদি হজ হাউস তৈরি করা হতো, একেবারে ইমিডিয়েটলি হয়ে যেত, ওয়েটিং করতে হতো না। তো আমার কথা হচ্ছে যে তোমাদের যেটা হচ্ছে যে we have to think, আমাদের ভাবতে হবে, এবং আমাদের এই যে কালেকটিভ পারসেপশনটা, আমাদের কালেকটিভ আইডিয়াস একসাথে করতে হবে। দিস স্টেট নিডস টু হ্যাভ অ্যান ইমিডিয়েট ভিশন অ্যান্ড এ লং টার্ম ভিশন, তাহলেই কিন্তু, এবং একটা ভিশন which is all encompassing, এবং তার মধ্যে প্রচুর ভ্যারাইটি থাকবে। কলকাতায় দেখো না, একদিকে শ্যামাপ্রসাদের বাড়ি, একদিকে নেতাজির বাড়ি, শ্রী অরবিন্দের বাড়ি, মানে যেখানে তারা থেকেছে, শ্রী অরবিন্দের জন্ম যেখানে হয়েছে, 2 কিলোমিটারের রেডিয়াসে 3টে এরকম বাড়ি। কেউ কোনোদিন ভেবেছে যে এটা একটা সার্কিট তৈরি করা হবে, বা এটা এমন ভাবে করা যাক যে কেউ যে ল্যান্ড করলো সে সুন্দরভাবে নেতাজির বাড়িটাও দেখে নিল, এবং সেখান থেকে শ্রী অরবিন্দের জায়গাটাও দেখে নিল, শ্যামাপ্রসাদের জায়গাটা দেখে নিল, কমপ্লিট হয়ে গেল সার্কিট। বিপুল সম্ভাবনা, পসিবিলিটিস, মানে অযোধ্যাতে রাম মন্দির তৈরি হচ্ছে এত বছর পর, এটা গর্বের বিষয়, এত দশকের পর, শতাব্দীর পর। কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে, সেই অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়ে গেলে, এবং এটা প্রধানমন্ত্রী তার ভাষণে সেদিন বলেছিলেন, যে পুরো অযোধ্যা শহর এবং 10 কিলোমিটারে যে কত এমপ্লয়মেন্ট জেনারেশন হবে এই মন্দিরের জন্য, এটা আমরা ভাবতে পারবো। সেরকম অনেক স্কোপ পশ্চিম বাংলায় রয়েছে, বাট হোয়াট ইউ নিড ইজ দ্য উইল, what you need is the belief that yes, you have to have a vision and it has to be implemented. এখানে এমন একটি ভিশন যেটা ভাবে যে ক্লাবদেরকে করোনার সময় 1 লাখ টাকা, 50,000 টাকা করে দিয়ে দিলে হয়ে গেল, এমপ্লয়মেন্ট জেনারেশন হয়ে গেল, এবং কিছু লোক তারা ভাওতা দিয়ে করে খাবে, তারা সিস্টেমের থেকে এক্সট্রাক্ট করবে, তারা প্রসপার করবে, ফুলবে, কিন্তু পশ্চিম বাংলার সাধারণ মানুষ কন্টিনিউস টু বি ডিপ্রাইভড। এই কথা I just wanted to leave you with these words, with some of these thoughts, এবং আমার মনে হয় যে আগামী দিনে আমাদের খুব ইন্টেন্সলি চিন্তা ভাবনা করা উচিত যে আমরা সোনার বাংলা বলছি, যখন 100-এ যখন বাংলা পড়বে 2047-এ, কি ধরনের বাংলা আমরা দেখতে চাই। মোদিজি তো পরিষ্কার বলে দিয়েছেন কি ধরনের ভারত উনি চান 2047-এ। আমরা সেই থেকে ইন্সপিরেশন নিয়ে নিজেদেরকে জিজ্ঞেস করি যে আমরা কি ধরনের বাংলা চাই। অনেক হয়েছে, ডেপ্রিভেশন, পসিটি, ইনস্টেবিলিটি, পলিটিক্যাল ভায়োলেন্স, অনেক হয়েছে। 50 বছর ইজ নট এ শর্ট পিরিয়ড। 77 থেকে যদি আমি ধরি, সেজন্য তোমরা ভাবো, গুড দ্যাট আমরা সবাই এখানে একত্রিত হতে পেরেছি। কিছু বক্তব্য আমার রাখার ছিল।